বন্ধুরা, আজ আমি প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব যে সর্বাপেক্ষা বেশি সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আমরা কি জানি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অনেক বেশি। প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারত ইতিহাসের প্রধান নোঙর বলা যায়। এই উপাদানের সাহায্যে ভারত ইতিহাসের বহু অন্ধকার ও অজ্ঞাত কোণ আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন লিপি, প্রাচীন মুদ্রা এবং স্মৃতিস্তম্ভ। সৌধ ও প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ হচ্ছে স্মৃতিস্তম্ভ। ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বুকানন, হ্যামিল্টন, ক্যানিংহাম, অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী জেমস প্রিন্সেপ, সিন্ধু সভ্যতার খননকারী স্যার জন মার্শাল এবং সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ভগবান লাল ইন্দ্রজি প্রভৃতি প্রত্নতত্ত্ববিদের নাম করা যায়। এবার প্রাচীন লিপির সাহায্যে কিভাবে ইতিহাস জানা যায়। প্রাচীন লিপি। প্রাচীন ভারত ইতিহাস রচনার জন্য প্রাচীন লিপি বা লেখগুলোর উপযোগিতা অস্বীকার করা যায় না। প্রাচীন লিপিগুলো পাথরের ফলকের উপর অথবা তামার বা ব্রোঞ্জের ফলক বা পোড়ামাটির ফলকের উপর খোদিত। এই কারণে লিপিগুলোর পরিবর্তন করা সহজ নয়। তাছাড়া লিপিগুলোর সন, তারিখ, রাজার ও রাজবংশের নাম পাওয়া যায়। ভিনসেন্ট স্মিথের মতে লিপি বা লেখগুলিকে প্রাচীন ভারত ইতিহাসের উপাদান হিসাবে প্রথম স্থান দেয়া হয়, কারণ এইগুলি মোটামুটিভাবে আমাদের দরকারি তথ্যের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য। লিপিগুলোর প্রাপ্তির স্থান থেকে অনেক ক্ষেত্রে রাজার রাজ্য সীমার নির্দেশ পাওয়া যায়। লিপির প্রদত্ত তথ্য থেকে রাজার কৃতিত্ব ও অন্যান্য বিষয় জানা যায়। ভূমির দানপত্রগুলি থেকে ভূমি সংক্রান্ত আইন, ভূমি ব্যবস্থার কথা জানা যায়। এছাড়া লিপি বা লেখগুলোতে দেবদেবীর নাম হতে সমকালীন ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। পণ্ডিতেরা লেখের সমর্থন ছাড়া সাহিত্যিক উপাদান থেকে পাওয়া তথ্যকে প্রকৃত নির্ভরযোগ্য বলে মনে করেন না। লেখগুলি ব্রাহ্মী লিপি, খরষ্টি ও নাগরী বা তামিল লিপিতে বেশিরভাগ খোদাই করা হয়েছে। সংস্কৃত, প্রাকৃত, তামিল, তেলেগু প্রভৃতি ভাষায় লিপিগুলি রচিত হয়েছে। প্রাক মৌর্য লিপি, সেটা কি? ভারতের বাইরে ভারতীয় আর্য জাতি সম্পর্কে বহু তথ্য বোঘাজকই শিলালিপিতে জানা যায়। এই শিলালিপিতে আর্য দেবতাদের নামের উল্লেখ দেখা যায়। এর ভিত্তিতে অনেকে অনুমান করেন যে এশিয়া মাইনর দিয়ে আর্য জাতি ভারত অভিযান করেন। তেল এল আমরানা ও নাকশ ই রুস্তম শিলালিপি থেকে ভারতের সঙ্গে প্রাচীন ইরানের সম্পর্কের কথা জানা যায়। ভারতের বাইরে চম্পা, জবদ্বীপ, আনাম, কম্বোডিয়ায় ভারতীয় শিলালিপি পাওয়া গেছে। এই অঞ্চলে ভারতীয় সভ্যতা বিস্তারের কথা এই লেখগুলো প্রমাণ করে। ভারতীয় লেখগুলোর মধ্যে কালপঞ্জি অনুসারে মহেঞ্জোদারোর লেখই সর্বপ্রাচীন। মহেঞ্জোদারোতে প্রাপ্ত লিপি যদিও প্রাক ঐতিহাসিক যুগের, কিন্তু এগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কেউ কেউ সোহগড় তাম্রলেখকে ভারতের সর্বপ্রাচীন লিপি বা লেখ বলেন। এই তাম্রলেখকে সম্রাট অশোকের আগের যুগের বলে মনে করা হয়। অশোকের শিলালিপিগুলো
থেকে আমরা অনেক কিছু জানতে পারি। মৌর্য সম্রাট অশোকের শিলা, স্তম্ভ ও গুহা লিপিগুলিকেই প্রাচীন ভারতীয় ইতিহাসের লিপি যুগের সূচনাকারী বলা যায়। ডক্টর রায়চৌধুরীর মতে অশোকের অনুশাসনগুলি একটি আলাদা শ্রেণীর লেখো। ভারতের আর কোনো রাজা অশোকের মতো ব্যাপক লেখো প্রচার করেননি। তার বিশাল সাম্রাজ্যের সর্বত্র পাথরের ফলকে, স্তম্ভের গায়ে অথবা পাহাড়ের গুহায় দেয়ালে অশোক তার লেখগুলি খোদাই করেন। অশোকের বেশিরভাগ লেখগুলি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় রচিত। উত্তর পশ্চিম অঞ্চলে যবন প্রজাদের জন্য তিনি খরষ্টি লিপিতে লেখ প্রচার করেন। অশোকের এই খরষ্টি লিপি ডান থেকে বাম দিকে লেখা হতো। পারসিক আরমাইক লিপির সঙ্গে এর সম্পর্ক ছিল। অশোকের শিলালিপি ও স্তম্ভলিপির অবস্থান থেকে মৌর্য সাম্রাজ্যের সীমানা এবং প্রতিবেশী রাজ্যগুলোর নাম, অশোকের শাসননীতি, ধর্মনীতি সংক্রান্ত বহু তথ্য জানতে পারা যায়। কলিঙ্গ বিজয়ের পর অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং মানব হিতৈষণার কথা তার লেখগুলোর ছত্রে ছত্রে ফুটে উঠেছে। মৌর্য যুগের ইতিহাসের মহামূল্য উপাদান হিসাবে অশোকের লেখগুলিকে বিবেচনা করা হয়। তিনি তার লেখগুলিতে নিজেকে দেবানাম প্রিয়দর্শী বলে পরিচয় দিয়েছেন। মৌর্য পরবর্তী যুগে সাতবাহন রাজাদের নানঘাট ও নাসিক লিপি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, রুদ্রদামনের গিরিনগর লিপি বিখ্যাত। নাসিক শিলালিপি সাতবাহন সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর গৌরবগাথা হিসাবে তার মাতা দেবী গৌতমী বালাশ্রী খোদাই করান। এই লিপি ঐতিহাসিক দলিল হিসাবে অত্যন্ত মূল্যবান। শক সাতবাহন সম্পর্ক ছাড়াও সমকালীন বাণিজ্য, আর্থিক লেনদেন, সুদের হার সম্পর্কে নাসিক প্রশস্তি আলোকপাত করে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বিবরণযুক্ত এলাহাবাদ স্তম্ভলিপি অতিশয় বিখ্যাত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এই প্রশস্তি রচনা করেন। এই প্রশস্তিটি সংস্কৃত ভাষায় আংশিক পদ্যে ও আংশিক গদ্যে রচিত। গুপ্ত ভারতের রাজনৈতিক চিত্র এই প্রশস্তিতে ধরা পড়েছে। উত্তর ও দক্ষিণের বহু রাজার ও রাজ্যের নাম এবং উত্তর পশ্চিমের উপজাতিগুলোর নাম এতে পাওয়া যায়। ঐতিহাসিক কোশাম্বী অশোকের শিলালিপি ও সমুদ্রগুপ্তের প্রশস্তির মধ্যে তুলনা করেছেন। অশোক প্রাকৃত ভাষায় নম্রতা ও বিনয় সহকারে তার রাজকর্তব্য জনগণের প্রতি তার মনের কথা বলেছেন। ছত্রে ছত্রে তার সংস্কৃতি ও শীল ধরা পড়েছে। সমুদ্রগুপ্তের প্রশস্তি অলঙ্কারবহুল সংস্কৃতে রচিত। তার মধ্যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী আস্ফালন ফুটে উঠেছে। এছাড়া কনিষ্কের মথুরা ও পেশোয়ার লিপি, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি লিপি, হর্ষবর্ধনের নালন্দা লিপি, চালুক্য দ্বিতীয় পুলকেশীর আইহোল লিপি প্রভৃতি অতিশয় বিখ্যাত। রাজাদের প্রবর্তিত লিপি বা লেখ ছাড়া বেসরকারি সূত্রে প্রচারিত প্রায় ১৫০০ লেখ পাওয়া যায়। বেসরকারি লেখগুলো থেকে সামাজিক ইতিহাস, ভূমি আইন সংক্রান্ত বিষয়, ধর্মীয় চিন্তার মাল মশলা পাওয়া যায়। মুদ্রা। প্রাচীন ভারত ইতিহাস রচনার জন্য প্রাচীন মুদ্রার বিশেষ গুরুত্ব আছে। মুদ্রা থেকে সন, তারিখ ও রাজার নাম পাওয়া যায়। মুদ্রার হরফ থেকে সে যুগের লিপি এবং বৈদেশিক প্রভাব, মুদ্রার মান থেকে দেশের অর্থনৈতিক অবস্থা জানা যায়। তাছাড়া মুদ্রার গঠনরীতি থেকে শিল্পকলার কথা ও ধর্মবিশ্বাসের কথাও জানা যায়। ব্যাক্ট্রিয়, শক ও কুষাণ মুদ্রার সাহায্যে এই সকল রাজাদের কালপঞ্জি তৈরি করা সম্ভব হয়েছে।
এই মুদ্রাগুলো ছিল দ্বিভাষিক, গ্রিক ও খরষ্টি লিপিতে রচিত। এতে রাজার মূর্তি খোদাই থাকত। মুদ্রার সাহায্যে প্রায় 30 জন ব্যাক্ট্রিয় রাজার নাম জানা গেছে। গ্রিক আক্রমণের পর রাজার নাম খোদাই ও সন্তারিখ দেয়া মুদ্রার প্রচলন হয়। ব্যাক্ট্রিয় গ্রিক রাজারাই এই মুদ্রারীতির প্রবর্তন করেন। কুষাণ স্বর্ণমুদ্রা ও গুপ্ত স্বর্ণমুদ্রা এই যুগের আর্থিক সচ্ছলতা ও রোমান বাণিজ্যের সাক্ষ্য প্রদান করে। সমুদ্রগুপ্তের বিনা বাদনরত মূর্তি খচিত মুদ্রা বা যোদ্ধৃ বেশে সজ্জিত মুদ্রা বিশেষ পরিচিত। সাতবাহন মুদ্রাগুলিও সাতবাহন রাজাদের কালপঞ্জি নির্ণয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। স্মৃতিস্তম্ভ, সৌধ ও প্রাচীন ধ্বংসাবশেষ। প্রাচীন সৌধ, স্মৃতিস্তম্ভ ও নগরের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন যুগের সভ্যতা ও তার অগ্রগতি সম্পর্কে ধারণা করতে পারা যায়। মহেঞ্জোদারো ও হরপ্পায় প্রাচীন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাক ঐতিহাসিক সিন্ধু সভ্যতা সম্পর্কে সকল কথা জানা যায়। সিন্ধু সভ্যতার লিখিত ইতিহাস না থাকার একমাত্র মাটি খুঁড়ে যে নিদর্শন পাওয়া গেছে তারই ভিত্তিতে সভ্যতার ইতিহাস রচিত হয়েছে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের ফলে ভারতীয় সভ্যতার কালপঞ্জি 3000 খ্রিস্টপূর্বাব্দে পিছিয়ে গেছে। ভারতীয় সভ্যতার উৎস শুধুমাত্র আর্য সভ্যতা নয়, একথা এখন স্বীকার করা হয়। এছাড়া পাটলিপুত্র, তক্ষশিলা, সারনাথ প্রভৃতি প্রাচীন নগরীর খননকার্যের ফলে এই যুগের জনসাধারণের জীবনযাত্রা, ধর্মবিশ্বাস, শিল্প, স্থাপত্য সম্পর্কে বহু তথ্য পাওয়া গেছে। তক্ষশিলার খননের ফলে যে নগর ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাকে আর্য সংস্কৃতির একটি বিশিষ্ট নিদর্শন বলা চলে। এছাড়া পৌরাণিক যুগের হস্তিনাপুর, কৌশাম্বী প্রভৃতি নগরীর ধ্বংসাবশেষ এই সকল যুগের সভ্যতার উপর আলোকপাত করছে। প্রাচীন পাটলিপুত্রে মৌর্য রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাটনার নিকট কুমরাহার গ্রামে আবিষ্কৃত হয়েছে। হস্তিনাপুর, কৌশাম্বী প্রভৃতির নিদর্শন থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 1000 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবসতি ছিল, জীবনযাত্রায় সচ্ছলতা ছিল, লোকে ধাতুর ব্যবহার জানত। অধুনা পশ্চিমবাংলার বীরভূমে অজয় নদের উপত্যকায় পাণ্ডু রাজার ঢিপিতেও খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। খোটানে খনন কার্যের ফলে কুষাণ যুগে মধ্য এশিয়ায় বাণিজ্য ও মহাযান ধর্ম বিস্তারের কথা প্রমাণিত হয়। প্রাচীন গুহা ও মন্দির থেকে এই যুগের কর্মচেতনা ও শিক্ষা সম্পর্কে জানা যায়। মধ্যযুগের বারবার গুহা, অজন্তা ও ইলোরার গুহা, চিত্রাবলী এবং গুপ্তযুগের ভিতরগাঁও ও দেওঘরের মন্দির বিশেষ বিখ্যাত। এছাড়া দক্ষিণের চোল ও পল্লব রাজাদের মন্দির, স্থাপত্য ও ভাস্কর্যের কথা বিশেষভাবে উল্লেখ্য। জাভার বরবুদরের স্তূপ এবং কম্বোজের আঙ্কর ভাট ও অঙ্কর থাম প্রভৃতির দ্বারা ভারতের বাইরে ভারতীয় উপনিবেশ ও সংস্কৃতি বিস্তারের কথা জানা যায়। আজ আসি।